দর্শক আমন্ত্রণ আজকে চট্টগ্রামের আয়োজনে। শুরুতেই জানিয়ে দেব শিরোনামগুলো। বর্ধিত মাশুল ইস্যুতে চট্টগ্রাম বন্দরে অচলাবস্থা, সিএনএফ এজেন্টদের কর্মবিরতি, প্রাইম মুভার চালকদের ধর্মঘট প্রত্যাহার। ওমানে সড়ক দুর্ঘটনায় নিহত ৮ প্রবাসীর দাফন সম্পন্ন, শেষ বিদায়ে মানুষের ঢল, শোকাবহ পরিবেশ সন্দ্বীপে। পুরো সন্দ্বীপবাসী আজকে ভারাক্রান্ত এবং খুবই ব্যথিত। আমরা সবকিছুর পরে এখানে সবগুলো লাশ আমাদের আত্মীয় স্বজনের মতো। এই রেমিটেন্স যোদ্ধাদের পরিবারকে সহযোগিতা, সহমর্মিতা প্রদান করার উদাত্ত আহ্বান জানাচ্ছি। 7 দিন ধরে বন্ধ চট্টগ্রাম মেডিকেলের ডেন্টাল ইউনিট, ভোগান্তিতে রোগীরা, পূর্ণাঙ্গ কলেজের দাবিতে শিক্ষার্থীদের শাটডাউন কর্মসূচি। ডাক্তারেরা চলে গেছে, আমরা ডাক্তার পাইতেছি না। চিকিৎসা প্রার্থী বা আমাদের সেবা প্রার্থী আমরা যেন সেবাটা পেতে পারি। কষ্ট থেকে মুক্তি পাওয়ার জন্য এই সব প্রতিষ্ঠানে এসে যদি ফিরে যায়, এর চেয়ে কষ্টকর আর কোনো বিষয় হতে পারে না। শুভেচ্ছা, আমন্ত্রণ আজকে চট্টগ্রামের আয়োজনে। এতক্ষণ শিরোনাম দেখছিলেন, আপনাদের সঙ্গে থাকছি আমি মৌসুমী আহমেদ লোপা। যাচ্ছি পুরো খবরে। আজ থেকে চট্টগ্রাম কাস্টম হাউসে প্রতিদিন 4 ঘণ্টা করে কর্মবিরতি শুরু করেছেন সিএনএফ এজেন্টরা। বন্দরের সেবা খাতে অতিরিক্ত ট্যারিফ আরোপ সংকটের সমাধান না হওয়া পর্যন্ত কর্মসূচি চলবে বলে জানান তারা। তবে চট্টগ্রাম বন্দর থেকে আমদানি পণ্য পরিবহনে ধর্মঘট প্রত্যাহার করেছেন চালক শ্রমিকরা। চট্টগ্রাম কাস্টমস হাউসে সকাল 9টা থেকে দুপুর 1টা পর্যন্ত 4 ঘণ্টা কর্মবিরতি পালন করেন সিএনএফ এজেন্টরা। বন্দরে সব সেবায় অতিরিক্ত ট্যারিফ আরোপের প্রতিবাদে এই কর্মসূচি প্রতিদিন 4 ঘণ্টা করে চলবে বলে জানান অ্যাসোসিয়েশনের নেতারা। আজকে সব দিক দিয়ে একটা নাবিচ্ছাস উঠেছে, ব্যবসায়ীর উৎকণ্ঠিত। আমরা কোনোভাবেই এই ধরনের কর্মবিরতিতে যেতে ইচ্ছুক নই। কিসের ষড়যন্ত্রের কারণে এই অযৌক্তিক ট্যারিফ, বিভিন্ন ধরনের জনকল্যাণের বিরুদ্ধে যে কোনো সিদ্ধান্ত কেন আসছে আমরা বুঝতে পারছি না। আজকের এই কর্মবিরতিটা হচ্ছে বন্দরে। আমরা বন্দরের যত ধরনের কার্যক্রম আছে, যত কার্যক্রম থেকে আমরা বিরত থাকছি। ট্যারিফ বৃদ্ধির প্রভাব পড়েছে বন্দরের কার্যক্রমেও। বন্দরে প্রবেশ ফি 57 টাকা থেকে বাড়িয়ে 230 টাকা করার প্রতিবাদে শনিবার থেকে আমদানি পণ্য পরিবহন বন্ধ করে রেখেছে ট্রেলার, প্রাইম মুভার, কাভার্ড ভ্যান চালক, শ্রমিক মালিকরা। এতে বন্দরে পণ্যের স্তূপ জমে যায়। 20 টাকা দিয়ে ঢুকতাম, সেটাকে হঠাৎ করে তারা 130 টাকা নিয়ে গেছে, যেটা আমাদের পক্ষে অসহনীয়। 350 টাকা যদি 3220 টাকা গেট পাস করে, আমরা কিভাবে গেট পাস করবো আর চাকরি কেমনে করবো? আমরা বাল বাচ্চা নিয়ে খাবো কেমনে? মাসে আমরা কয় টাকা কামাই? মালিক তো আমাদেরকে একটা ফিক্স করে দিয়েছে, আপনার গেট পাস হচ্ছে 57 টাকা আটানা, আপনাদের 60 টাকা দিচ্ছি। অচলাবস্থা নিরসনে দুপুরে পরিবহন মালিক শ্রমিকদের সাথে বৈঠকে বসে বন্দর কর্তৃপক্ষ। বর্ধিত প্রবেশ ফি আদায় স্থগিত করায় কর্মসূচি প্রত্যাহার করেন তারা। আমাদের গেট পাস পূর্বে বহাল রেখেছেন, আপাতত সবকিছু স্থগিত ঘোষণা করেছেন আমাদের জন্য। আমাদের ট্রাক কাভারবেন আগের নিয়মেই চলবে। ওনারা যেমন বাড়াইতে যেরকম লিখিত আকারে আমাদেরকে অবগত করছে, এবং এখন যেটা স্থগিত করছে এটাও আমাদেরকে লিখিতভাবে অবগত করতে হবে। একটা সিটি দিলে সরাসরি আমরা প্রত্যাহার করব, আধা ঘন্টা পরে হইতে পারে, সন্ধ্যেও হইতে পারে। এই লোকতা গেট পাসটা কিন্তু বন্দরে কেটে দিবে। এখন ট্যারিফ সমস্যার সমাধানে সরকারের উচ্চ পর্যায়ে সিদ্ধান্ত নেবে বলছে বন্দর কর্তৃপক্ষ। জুলাই সনদের কারণে, ব্যস্ত থাকার কারণে প্রধান উপদেষ্টা মহোদয় সময় দিতে পারেন নাই। এখন এই বিষয়টা প্রধান উপদেষ্টা মহোদয় দপ্তর থেকে হয়তো বিষয়টা দেখা হচ্ছে। আর এটা যেহেতু সরকারি সিদ্ধান্তে আমরা ট্যারিফটা আসলে চালু করেছি, এটা তো হুট করে আমরা নিজেদের সিদ্ধান্তে এটা কোনো রকম বন্ধ বা স্থগিত করতে পারি না। গত 15 অক্টোবর থেকে বন্দরের 52টি খাতে 41% পর্যন্ত ট্যারিফ বৃদ্ধি করা হয়। শহীদুল সুমন, যমুনা নিউজ, চট্টগ্রাম। দর্শক, আমরা চট্টগ্রাম বন্দরের খবর জানবো। আমাদের সাথে যোগ দিচ্ছেন সহকর্মী শহীদুল সুমন। সুমন, বন্দরের অচলাবস্থা নিরসনে কর্তৃপক্ষ কোনো ধরনের পদক্ষেপ নিয়েছে কিনা?
লোপা, আজকে বন্দর ব্যবহারকারী অর্থাৎ পরিবহন শ্রমিক নেতা, মালিক শ্রমিক নেতাদের সাথে বন্দর কর্তৃপক্ষ বৈঠক করেছে। সেই বৈঠক থেকে তারা কিন্তু সিদ্ধান্ত নিয়েছে আগে যে ট্যারিফ সেটি আসলে তারা এখনো পর্যন্ত নেবে, অর্থাৎ সরকারের সিদ্ধান্তের বাইরে গিয়ে আপাতত বন্দর কর্তৃপক্ষ নতুন যে ট্যারিফ সেটি স্থগিত করেছে কেবলমাত্র। তারা বলছে যে এটি সরকারের সিদ্ধান্ত, এসব মাসুল কমানোর সিদ্ধান্ত যেহেতু প্রজ্ঞাপনের মাধ্যমে হয়েছে, এটি বাড়ানোর বিষয়টি যেহেতু প্রজ্ঞাপনের মাধ্যমে হয়েছে, কমানোর বিষয়টি আসলে সরকারের দেখভালের বিষয়, সেটি বন্দর কর্তৃপক্ষ স্থগিত ছাড়া কোনো কিছু করতে পারে না। তারপর পরে আমরা দেখেছি যে যারা মালিক শ্রমিকরা রয়েছেন তারা বেরিয়ে এসেছেন বৈঠক থেকে, তারা বলছেন যে তারা এটিতে খুশি হয়েছেন, সন্তুষ্ট, এবং তারা তাদের যে কর্মসূচি সেটি খুব দ্রুত সময়ের মধ্যে প্রত্যাহার করবেন, এবং সেটি কিন্তু হয়তো এই সময়ের মধ্যে তারা প্রত্যাহারও করে নিয়েছেন। এবং বন্দরে কিন্তু আমরা যতটুকু দেখেছি বন্দরের বাইরে অপেক্ষমান রয়েছে বেশ কিছু পণ্য পরিবহনে সাথে জড়িত অনেকগুলোই প্রাইম মুভার, ট্রেলার, কাভার্ড ভ্যান, সেগুলো হয়তো এতক্ষণের মধ্যে তাদের যে কার্যক্রম সেটি শুরু করছে। আর অন্য যে 52টি সেবা খাতে যে ট্যারিফ বৃদ্ধি করা হয়েছে সেই বিষয়টি কিন্তু এখনো পর্যন্ত শুরু হয়নি। এটি সরকারের সিদ্ধান্তের বিষয়। বন্দর কর্তৃপক্ষ এই বিষয়ে পরবর্তীতে আলোচনা করে ব্যবসায়ীদের সাথে সেটি সিদ্ধান্ত নেবে, এবং এই সিদ্ধান্ত আসতে হবে সরকারের পক্ষ থেকে। এবং সেদিকে কিন্তু চট্টগ্রামের ব্যবসায়ীরা তাকিয়ে আছেন। তারা বলছেন যে এই যে অতিরিক্ত মাসুল 41% পর্যন্ত বর্ধিত মাসুল, এটি দিয়ে তারা ব্যবসা করতে পারবে না, এবং এই যে বর্ধিত মাসুল সেটি দিয়ে আসলে আমদানি রপ্তানি কতটুকু কমবে সেটি কিন্তু আমরা যখন 1 মাস পরেই বন্দর কর্তৃপক্ষ তাদের যেই কন্টেইনার হ্যান্ডেলিং এর যে তথ্য দিবেন সেখান থেকে আমরা বুঝতে পারবো। লোপা, সুমন, আপনাকে ধন্যবাদ আমাদের সাথে যোগ দেওয়ার জন্য। দূর প্রবাসে গিয়েছিলেন পরিবারের সচ্ছলতা ফেরাতে, ফিরল তাদের নিথর দেহ। ওমানে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় নিহত 8 প্রবাসীর জানাজা ও দাফন সম্পন্ন হয়েছে চট্টগ্রামে। এর মধ্যে 7 জন সন্দ্বীপের, 1 জন রাউজানের। মরদেহ নিজ নিজ গ্রামে পৌঁছার পর শোকের ছায়া নেমে আসে পুরো এলাকায়। স্বজনের আহাজারিতে ভারী হয়ে ওঠে আশপাশের পরিবেশ। সকালে সাগরপথে ওমান প্রবাসী 7 জনের মরদেহ সন্দ্বীপের গুপ্তছড়া ঘাটে পৌঁছালে গ্রহণ করেন স্বজনরা। এরপর নিয়ে যান নিজ নিজ বাড়িতে। পরিবারের সদস্যদের আহাজারিতে ভারী হয়ে ওঠে আশপাশের পরিবেশ। সন্দ্বীপের 7 জন হলেন আমিন মাজি, আরজু, রকি, শাহাবুদ্দিন, বাবলু, জুয়েল ও রনি। আলাউদ্দিন নামে নিহত অপর প্রবাসীর মরদেহ নেওয়া হয় রাউজানের বাড়িতে। পুরো সন্দ্বীপবাসী আজকে ভারাক্রান্ত এবং খুবই ব্যথিত। আমরা সবকিছুর পরে এখানে সবগুলো লাশ আমাদের আত্মীয় স্বজনের মতো। নিহতদের বেশিরভাগই পরিবারের একমাত্র উপার্জনক্ষম। টানাপোড়েনের সংসারে সচ্ছলতা ফেরাতে এক বুক আশা নিয়ে গিয়েছিলেন ওমানে। কাজ করতেন মাছ ধরার বোটে। কফিনে বন্দি মরদেহ গ্রামে আনার পর পুরো এলাকায় নেমে আসে শোকের ছায়া। এই রেমিটেন্স যোদ্ধাদের পরিবারকে সহযোগিতা, সহমর্মিতা প্রদান করার উদাত্ত আহ্বান জানাচ্ছি। আমাদের এই সারিকে ইউনিয়নের 5 জন, মাইটব্যাঙ্গা 1 জন, পৌরসভা 1 জন, সন্দ্বীপে 7 জন, বাকি 1 জন চট্টগ্রামে। এর আগে শনিবার রাতে বিমানযোগে এই 8 জনের মরদেহ পৌঁছে চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে। গেল 8 অক্টোবর সাগরে মাছ ধরা শেষে ওমানের মাসকাট থেকে প্রায় 650 কিলোমিটার দূরে অবস্থিত দুকুম সিদ্দার দিকে যাওয়ার সময় তাদের বহনকারী মাইক্রোবাস নিয়ন্ত্রণ হারিয়ে মর্মান্তিক এই দুর্ঘটনা ঘটে। জামশেদ চৌধুরী, যমুনা নিউজ, চট্টগ্রাম। 7 দিন ধরে বন্ধ চট্টগ্রাম মেডিকেলের ডেন্টাল ইউনিট। প্রধান ফটক তালাবদ্ধ। বন্ধ চিকিৎসা সেবা, ফিরে যাচ্ছেন রোগীরা। ডেন্টাল ইউনিটকে পূর্ণাঙ্গ কলেজে রূপান্তরের দাবিতে শাটডাউন কর্মসূচি পালন করছে শিক্ষার্থীরা। অচলাবস্থা নিরসনে নেই কোনো ধরনের উদ্যোগ। আমাদের রোগীদের হয়রানি। দাঁতে ব্যথা নিয়ে হাটহাজারীর মদুনাঘাট থেকে সকালে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের ডেন্টাল ইউনিটে এসে এই রোগী দেখেন গেইটে তালা লাগানো। চিকিৎসা সেবা না পাওয়ায় ক্ষোভ প্রকাশ করেন তিনি। বাইরে একটা ডাক্তার দেখা দেখলে আমার ভিজিট দিতে হবে ওনাকে 800 টাকা বা 1000 টাকা। সেই কষ্টটা আমি এখানে 20 টাকা দিয়ে পাচ্ছি। 20 টাকা দিয়ে পেয়েও কিন্তু এখানে যে আসি যদি ট্রিটমেন্ট না পাই তাহলে আমার যে ভোগান্তিটা হয়েছে এটা কষ্ট না, এটা রোগীর জন্য অনেক কষ্ট। চট্টগ্রাম মহানগর ছাড়াও আশেপাশের 15 উপজেলা থেকে আসা তার মতো এমন অনেক রোগী গত 1 সপ্তাহ ধরে ডেন্টাল ইউনিট থেকে ফিরে যাচ্ছেন। চিকিৎসা সেবা দ্রুত চালু করার দাবি তাদের। আর্থিকভাবে সাপোর্ট পাওয়ার জন্য আসলে সরকারি ইয়েগুলো মানুষ ব্যবহার করে, তো আমি মনে করব যে এটা চালু করা উচিত। এখনো ডাক্তাররা চলে গেছে, আমরা ডাক্তার পাইতেছি না, এমন আমাদের অনেক কষ্ট হইতেছে। রোগীরা আসে ভোগান্তিতে পোহাতে হবেই, কারণ দেশের সিস্টেম ঠিক না থাকলে
এখানে স্বাস্থ্য ব্যবস্থা ঠিক থাকবে কিভাবে? চিকিৎসা প্রার্থী বা আমাদের সেবা প্রার্থী আমরা যেন সেবাটা পেতে পারি। কষ্ট থেকে মুক্তি পাওয়ার জন্য এই সব প্রতিষ্ঠানে এসে যদি ফিরে যায়, এর চেয়ে কষ্টকর আর কোনো বিষয় হতে পারে না। পূর্ণাঙ্গ ডেন্টাল কলেজে রূপান্তরের দাবিতে কমপ্লিট শাটডাউন কর্মসূচির কারণে ডেন্টাল ইউনিট 7 দিন ধরে বন্ধ। চিকিৎসকরা জানান, ক্লাসরুমের সরঞ্জাম, রোগীর সেবার যন্ত্রপাতি সংকট সহ নানা সমস্যায় জর্জরিত এই ইউনিট। আমরা কিন্তু একটা ছোট এক্সরে করাইতে গেলে এইখানে করাইতে পারি না, এটা আমাকে রোগীকে ঠিকই বাইরে পাঠিয়ে দেওয়া লাগে। তারপর অনেক ম্যাটেরিয়ালস যেগুলো আসলে চাইলেই সরকার থেকে দিতে পারে, কিন্তু আমরা সরকার দিচ্ছে না। গত সোমবার থেকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের ডেন্টাল ইউনিটে তালা লাগিয়ে বিক্ষোভ কর্মসূচি পালন করে আসছে শিক্ষার্থীরা। মামুন রশিদ তৌফি, যমুনা নিউজ, চট্টগ্রাম। দেশের চতুর্থ আন্তর্জাতিক বিমানবন্দর হিসেবে কক্সবাজার বিমানবন্দর স্বীকৃতি পাওয়ায় খুশি এই অঞ্চলের মানুষ। দেশি বিদেশি পর্যটক সমাগম ও বিনিয়োগ বৃদ্ধি, বাণিজ্য প্রসার, অবকাঠামোগত উন্নয়ন সহ নতুন সম্ভাবনার দ্বার খুলবে বলে আশা তাদের। আমরা এই বিষয়ে জানবো। আমাদের সাথে যোগ দিচ্ছেন সহকর্মী এহসান আল কুতুবী। এহসান, লক্ষ্য আদায়ে কোন কোন দিকে জোর দেওয়া উচিত বলে মনে করেন ব্যবসায়ী এবং স্থানীয়রা? হ্যাঁ লোপা, যেহেতু পর্যটন এলাকা, সেই হিসেবে পর্যটক, বিদেশি পর্যটক কিভাবে আসবে সেটি নিয়েও কক্সবাজারের যারা স্থানীয় ব্যবসায়ী আছেন তারা জোর দিচ্ছেন। এবং পাশাপাশি বিদেশি পর্যটক আসার আগে, যেহেতু ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট ঘোষণার পরে খুব শিগগির কিন্তু চালু হবে, এবং সেই কারণেই এখানে অবকাঠামোগত উন্নয়নের বিষয়টিও এখানকার যারা স্থানীয়রা আছেন, ব্যবসায়ীরা আছেন, তারা সেটির প্রতিও জোর দিচ্ছেন। এবং পাশাপাশি কক্সবাজারে যেহেতু শুটকির জন্য বিখ্যাত, এখানকার যারা শুটকির ব্যবসায়ীরা রয়েছেন এবং অন্যান্য মৎস্য ব্যবসায়ীরা আছেন, তারাও কিন্তু আশা করছেন ভবিষ্যতে যদি ইন্টারন্যাশনাল চালু হওয়ার পরে যদি বিদেশের সাথে এখন যেভাবে ঢাকা চট্টগ্রাম হয়ে বিদেশি রফতানিটা করা হয়, সেটি সরাসরি কক্সবাজারের সাথে করা যাবে এবং সেটি দিয়ে সেক্ষেত্রে অনেক খরচও কমবে, সেটি কিন্তু তারা এখানকার স্থানীয় ব্যবসায়ীরাও বলছেন। এবং কক্সবাজার ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট হবে, এটা দীর্ঘদিন ধরেই দাবি ছিল এবং শেষ পর্যন্ত প্রজ্ঞাপন জারি হয়েছে এবং খুব শিগগির এটি এখান থেকে কক্সবাজার থেকে বিশ্বের বিভিন্ন দেশে জাহাজ চলাচল শুরু করবে, বিমান চলাচল শুরু করবে। সেটি খুব দ্রুত সময়ের মধ্যে হবে, সেটি প্রত্যাশা করছেন, সবাই আশায় আছেন। লোপা, এহসান, আপনাকে ধন্যবাদ আমাদের সাথে যোগ দেবার জন্য। চট্টগ্রামের মিরসরাইয়ে ভয়াবহ আগুনে ক্ষতিগ্রস্ত 11 পরিবারকে অর্থ সহায়তা প্রদান করেছে বিএনপি। উপজেলার মিঠানালা ইউনিয়নে আব্দুল লতিফ সারেং বাড়িতে গিয়ে ঘটনাস্থল পরিদর্শনের পর এই সহায়তা তুলে দেন বিএনপি নেতা জিয়াদ আমিন খান। তিনি ক্ষতিগ্রস্তদের খোঁজ খবর নেন এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের নির্দেশনায় পাশে থাকার আশ্বাস দেন। এ সময় মিরসরাই উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। চট্টগ্রামের জঙ্গল সলিমপুরে ত্রাসের রাজত্ব কায়েম করা সশস্ত্র সন্ত্রাসী বাহিনীকে গ্রেফতারের দাবিতে বিক্ষোভ সমাবেশ করেছে আলীনগর এলাকার সাধারণ মানুষ। সমাবেশ থেকে তারা সংবাদ সংগ্রহে যাওয়া সাংবাদিকদের উপর হামলা এবং 50 লাখ টাকা চাঁদার দাবিতে জঙ্গল সলিমপুরে নিরীহ মানুষের উপর বারবার হামলার ঘটনায় তীব্র ক্ষোভ প্রকাশ করেন। বলেন, হামলাকারী সশস্ত্র সন্ত্রাসী ও তাদের সহযোগীরা চিহ্নিত। 48 ঘন্টার মধ্যে রোকন বাহিনীকে গ্রেফতার না করলে আরও কঠোর কর্মসূচি ঘোষণার হুঁশিয়ারি দেন স্থানীয়রা। বিএনপি ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের 31 দফার পক্ষে জনমত গঠনের অংশ হিসেবে চট্টগ্রামে উপজেলা পর্যায়ে প্রচারণা করেছে দলটির নেতাকর্মীরা। নেতাকর্মীদের নিয়ে পটিয়ার শান্তিরহাট ও কুসুমপুরায় লিফলেট বিতরণ করেন চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক এনামুল হক। গণতন্ত্র পুনরুদ্ধারে জনগণের সরকার প্রতিষ্ঠা এবং নির্বাচনের বিষয়ে জানান তিনি। এ সময় স্থানীয় নেতারা উপস্থিত ছিলেন। অন্যদিকে বাঁশখালী উপজেলার পুঁইছড়িতে মিছিল শেষে নাপুরা বাজার ও প্রেম বাজারে লিফলেট বিতরণ করেন কেন্দ্রীয় ছাত্র দলের সাবেক যুগ্ম সম্পাদক মফিজুর রহমান আশিক। ধর্মীয় নানা আচার আয়োজনে 2 দিনব্যাপী কঠিন চিবর দান অনুষ্ঠিত হয়েছে চট্টগ্রামের রাঙ্গুনিয়ায়। মরিয়মনগরের গুমাই বিলে বুদ্ধ মহাধাতু চৈত্য প্রাঙ্গণে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। প্রায় 500 বৌদ্ধ কুলপুত্রকে
প্রব্রজ্য প্রদান করেন ভদন্ত শিলানন্দ মহাস্তবের। উৎসবে ঢাকা, চট্টগ্রাম ও পার্বত্য এলাকার বৌদ্ধ ভক্ত পূজারীরা অংশ নেন। দিনভর চলে বুদ্ধ পূজা, মূর্তি ও কল্পতরু দান এবং অষ্ট পরিষ্কার সহ সংঘদান। দর্শক, এই ছিল আজকের চট্টগ্রামের আয়োজনে। আর এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।